মেমব্রেন ট্রান্সপোর্ট মডিউলের ফার্স্ট পার্টে আমরা আলোচনা করেছিলাম হোয়াট ইজ মেমব্রেন ট্রান্সপোর্ট, ক্লাসিফিকেশন অফ মেমব্রেন ট্রান্সপোর্ট অ্যান্ড পেসিভ ট্রান্সপোর্ট প্রসেস নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছিলাম। মডিউলের এই পার্টে আমরা অ্যাক্টিভ ট্রান্সপোর্ট প্রসেস নিয়ে আলোচনা করব। তো অ্যাক্টিভ ট্রান্সপোর্ট প্রসেস দুই ধরনের, একটা হলো প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, আরেকটি হলো সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। আবার সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্টের দুটি টাইপ, একটি হলো কো ট্রান্সপোর্ট বা সিমপোর্টার এবং কাউন্টার ট্রান্সপোর্ট বা এন্টিপোর্ট। এখন আমরা জানব হোয়াট ইজ অ্যাক্টিভ ট্রান্সপোর্ট প্রসেস। It is the movement of substances across the cell membrane against chemical or electrical gradient with the active expenditure of energy by the help of carrier protein. এখানে বেশ কয়েকটা টার্ম আছে, আমরা এটা একে একে ডিসকাস করব। যে আমরা প্রিভিয়াস পার্টে ডিসকাস করে আসছিলাম যে কোনো সাবস্টেন্স ন্যাচারালি তার হায়ার কনসেন্ট্রেশন জোন থেকে লোয়ার কনসেন্ট্রেশন জোনের দিকে মুভ করে, ঠিক আছে? তার মানে ঘনত্বের পার্থক্যের দিকে মুভ করে, ঠিক আছে? তো এটাকে বলা হলো অ্যালং দ্য কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট, ঠিক আছে? এটা হচ্ছে একটা স্পন্টেনিয়াস বা স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া, যেখানে আলাদাভাবে কোনো এনার্জির প্রয়োজন হয় না। কেন প্রয়োজন হয় না? কারণ এখানে যে ঘনত্বের পার্থক্য, ঠিক আছে, এই ঘনত্বের পার্থক্যের কারণে ন্যাচারালি হায়ার জোন থেকে লোয়ার জোনের দিকে যে কোনো সাবস্টেন্স মুভ করবে, ঠিক আছে? কিন্তু এখন যদি বিষয়টা একটু অপোজিট দিকে হয়, ঠিক আছে, তো কোনোভাবে যদি লোয়ার কনসেন্ট্রেশন জোন থেকে হায়ার কনসেন্ট্রেশন জোনের দিকে কোনো সাবস্টেন্সকে আমরা মুভ করতে চাই, ঠিক আছে, যেটা হচ্ছে অবশ্যই একটা ন্যাচারাল প্রসেস না, ঠিক আছে? এর জন্য তাহলে অবশ্যই আমাদের এনার্জি ইউটিলাইজেশনের দরকার পড়বে, ঠিক আছে? এবং যেহেতু এটা ন্যাচারাল প্রসেসের অপোজিট বা এগেইনস্ট, যার কারণে এটাকে বলা হচ্ছে এগেইনস্ট কেমিক্যাল অর ইলেকট্রিক্যাল গ্রেডিয়েন্ট। এবং এই প্রসিডিউর পরিচালনার জন্য অবশ্যই এনার্জি এক্সপেন্ডিচার বা এনার্জি ইউটিলাইজেশনের দরকার পড়বে। এছাড়া এখানে ক্যারিয়ার প্রোটিনেরও প্রয়োজন। তাহলে যদি আমরা দেখি হোয়াট আর দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ অ্যাক্টিভ ট্রান্সপোর্ট প্রসেস, এখানে অবশ্যই মেমব্রেন থাকবে, কিন্তু ট্রান্সপোর্টেশনটা হবে অবশ্যই এগেইনস্ট কেমিক্যাল অর ইলেকট্রিক্যাল গ্রেডিয়েন্ট, যার কারণে এখানে এনার্জি প্রয়োজন হবে এবং পাশাপাশি ক্যারিয়ার প্রোটিনেরও প্রয়োজন। তাহলে আমরা এখন জানবো হোয়াট ইজ প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। ইট ইজ দ্য মুভমেন্ট অফ সাবস্টেন্সেস অ্যাক্রস দ্য সেল মেমব্রেন against chemical or electrical gradient with the active expenditure of energy which is derived from ATP or some other high energy phosphate. তার মানে আমরা বুঝতে পারছি এই অ্যাক্টিভ ট্রান্সপোর্ট প্রসেসে যে এনার্জি ইউটিলাইজেশনের ব্যাপারটা, এই এনার্জির সোর্সটা হলো এটিপি অথবা অন্যান্য হাই এনার্জি ফসফেটগুলো, ঠিক আছে? তাহলে এরা কিভাবে এটিপি ইউটিলাইজেশন করে? কারণ আমরা যদি এক্সাম্পলগুলো দেখি, এই প্রত্যেকটা ক্যারিয়ার প্রোটিন বা পাম্পের মধ্যে এটিপিএস এনজাইম বিদ্যমান, ঠিক আছে? এই পাম্পগুলোর মধ্যে এটিপিএস এনজাইম থাকার কারণে তারা সরাসরি এটিপি ইউটিলাইজ করে এনার্জি জেনারেট করতে পারে এবং এই এনার্জিটাকে ইউজ করে বেসিক্যালি এখানে ট্রান্সপোর্টেশনটা হচ্ছে। এখন আমরা যদি দেখি কিভাবে একটা প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট প্রসেসটা কাজ করে বা সোডিয়াম পটাশিয়াম এটিপিএস পাম্প কিভাবে কাজ করে, তখন আমাদের কনসেপ্টটা একটু ক্লিয়ার হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি মেকানিজম অফ প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট বা সোডিয়াম পটাশিয়াম এটিপিএস পাম্প। এখন সোডিয়াম পটাশিয়াম এটিপিএস পাম্পের হলো দুইটা সাব ইউনিট, একটা হচ্ছে আলফা সাব ইউনিট, অন্যটি হলো বিটা সাব ইউনিট। এখন আলফা সাব ইউনিটের ইনার পোর্শনে বা ভেতরের দিকে সোডিয়ামের জন্য 3টি বাইন্ডিং সাইট, এটিপির জন্য একটা, আর হচ্ছে ফসফোরাইলেশনের জন্য একটা বাইন্ডিং সাইট থাকে। এবং সেলের আউটার পোর্শনে 2টা পটাশিয়ামের জন্য বাইন্ডিং সাইট থাকে। এখন এই সাবস্টেন্সগুলো যদি তাদের রেসপেক্টিভ সাইটে বাইন্ড করে, ঠিক আছে, এই সাইটগুলো যখন এই সাবস্টেন্সগুলো বাইন্ড করে, তখন এই ক্যারিয়ার প্রোটিনের মধ্যে এক ধরনের কনফরমেশনাল চেঞ্জ আসে, এক ধরনের চেঞ্জ বা স্ট্রাকচারাল চেঞ্জ আসে, যার কারণে সে 3টা সোডিয়ামকে সেলের বাইরের দিকে এবং 2টা পটাশিয়ামকে সেলের ভেতরের দিকে ট্রান্সপোর্ট করতে পারে। এখন আমরা যদি একটি অ্যানিমেশন দেখি যেখানে সোডিয়াম পটাশিয়াম পাম্প রেসপেক্টিভ সাইডে 3টা সোডিয়াম এবং ফসফেট বাইন্ড করার ফলে এর মধ্যে একটি কনফরমেশনাল চেঞ্জ এসেছে এবং এই চেঞ্জ আসার পর পরবর্তীতে আবার 2টি পটাশিয়াম বাইন্ড করেছে এবং তারাও সেলের ভেতরে এন্ট্রি নিয়েছে এবং ফসফেট রিমুভ হয়ে গেছে। তাহলে আমরা সোডিয়াম পটাশিয়াম এটিপিএস পাম্পের মেকানিজম দেখে আসলাম। আমাদের বোথ রিটেন এন্ড ভাইবার জন্য এটা ইম্পর্টেন্ট এবং রিটেনে যদি কোনো কোয়েশ্চেন আসে তাহলে আমরা ফ্লো চার্টের মাধ্যমে এই বিষয়টা ডেসক্রাইব করার চেষ্টা করব।
এখন আমরা জানতে চাই হোয়াট আর দ্য ইম্পর্টেন্স অফ অ্যাক্টিভ ট্রান্সপোর্ট প্রসেস অর সোডিয়াম পটাশিয়াম এটিপিএস পাম্প। এখানে বেশ কয়েকটা ইম্পর্টেন্স আছে। এখন এই সম্বন্ধে আমরা বিস্তারিত আলোচনা করব না, যেমন কিভাবে সোডিয়াম পটাশিয়াম এটিপিএস পাম্প মেমব্রেন পটেনশিয়াল জেনারেশনে হেল্প করছে এবং নার্ভ অ্যান্ড মাসেল ফাংশনের বেসিস হিসেবে কাজ করে। ঠিক আছে, এখানে হচ্ছে দেখা যাচ্ছে এটা হচ্ছে সেল ভলিউম কন্ট্রোলে হেল্প করে। আর হচ্ছে এছাড়া আমাদের যে সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট প্রসেস, ঠিক আছে, এটার জন্য যে এনার্জির সোর্সটা, ঠিক আছে, এই সোর্সটা কিন্তু প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। ঠিক আছে, প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট যে এনার্জিটা ইউটিলাইজ করছে, ওই এনার্জিটা ইউজ করে কিন্তু সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্টেশনটা হচ্ছে। এখন আমরা পাশে আসা একটা এমসিকিউ যদি সলভ করতে দেখি, uses sodium potassium ATPase pump activity uses the energy to take sodium into cell or potassium extrusion বা পটাশিয়ামকে সেলের বাইরে বের করে দিবে। ঠিক আছে, তাহলে এইটা কিন্তু ঠিক উল্টো কাজটা হয়েছে। কিন্তু সোডিয়াম পটাশিয়াম পাম্প যেটা করে যে 3টা সোডিয়ামকে সেলের বাইরের দিকে এবং 2টা পটাশিয়ামকে সেলের ভেতরে এন্ট্রি দেয়। ঠিক আছে, যার কারণে এটা হচ্ছে ফলস হবে, কারণ এটা কমপ্লিটলি অপোজিট কথাটা বলেছে। আর আমরা যদি দেখতে পারি ক্লিনিক্যাল সিগনিফিকেন্সের ক্ষেত্রে ইনসুলিন আর থাইরয়েড হরমোন কিন্তু সোডিয়াম পটাশিয়াম পাম্পের অ্যাক্টিভিটি বাড়িয়ে দেয়, যার কারণে আমাদের এই আনসারটা ট্রু হবে। এছাড়া অ্যালডোস্টেরন কিন্তু সোডিয়াম পটাশিয়াম এটিপিএস পাম্পের অ্যাক্টিভিটিটাকে ব্লক করে, যার কারণে এটাও ট্রু। আর একটা ড্রাগ আছে ওবেইন, ঠিক আছে, এই ড্রাগটাও কিন্তু সোডিয়াম পটাশিয়াম পাম্পের অ্যাক্টিভিটিটাকে ব্লক করে, তাহলে এটাও ট্রু হবে। অ্যান্ড এটা অবশ্যই সব সেলের মধ্যে পাওয়া যায়। ঠিক আছে, তো এটাও ট্রু হবে। এখন আমরা জানতে চাই হোয়াট ইজ সিক্স সেল সিনড্রোম অ্যান্ড হোয়াই সোডিয়াম পটাশিয়াম পাম্প ইজ কল্ড ইলেকট্রোজেনিক পাম্প। আমরা যদি দেখি সোডিয়াম পটাশিয়াম টিবিএস পাম্প যেটা করে, বেসিক্যালি সে হচ্ছে প্রতিবার 3টা সোডিয়াম সেলের বাইরের দিকে এবং 2টা সোডিয়াম সেলের ভেতরে ট্রান্সপোর্ট করে। তার মানে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকবার সেল থেকে একটি করে ক্যাটায়ন লস হচ্ছে। যেহেতু 3টা ক্যাটায়ন বের হচ্ছে এবং এর রেসপেক্টে 2টা ক্যাটায়ন এন্ট্রি হচ্ছে, তার মানে প্রত্যেকবারই নেট একটি করে ক্যাটায়ন লস হচ্ছে। তার মানে সেলের ভেতর থেকে পজিটিভ চার্জগুলো বাইরে বেরিয়ে যাচ্ছে, যার কারণে সেলের ভিতরে একটা নেগেটিভ পটেনশিয়াল তৈরি হয়। ঠিক আছে, একটা নেগেটিভ পটেনশিয়াল তৈরি হয়। ঠিক আছে, এবং এটাকে বলা হয় হচ্ছে আমাদের রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল, যার কারণে আমরা দেখতে পাই যে আমাদের রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল হলো আরএমপি, হচ্ছে সেলের ক্ষেত্রে দেখা যায় -70 থেকে -90 মিলিভোল্টের মধ্যে থাকে। এই নেগেটিভ রেস্টিং মেমব্রেন পটেনশিয়ালের জন্য দায়ী হলো এই সোডিয়াম পটাশিয়াম এটিপিএস পাম্প। এছাড়া আরও বেশ কয়েকটা চ্যানেল এক্ষেত্রে কাজ করে, আমরা এটা ইনশাল্লাহ রেস্টিং মেমব্রেন পটেনশিয়ালের মডিউলে আলোচনা করব। এখন আমরা যদি দেখি যে এখানের মধ্যে সোডিয়াম পটাশিয়াম এটিপিএস পাম্প একটা সেলের ভিতরে একটা পটেনশিয়াল, ঠিক আছে, একটা বিভব তৈরি করছে, ঠিক আছে, একটা নেগেটিভিটি সৃষ্টি করছে, ঠিক আছে, যার কারণে এটাকে বলা হয় ইলেকট্রোজেনিক পাম্প। তাহলে এখন লাস্টলি সিক্স সেল সিনড্রোম কি? সিক্স সেল সিনড্রোমটা হলো কোনো কারণে যে সোডিয়াম পটাশিয়াম এটিপিএস পাম্পের অ্যাক্টিভিটি কমে যায়। ঠিক আছে, এর অ্যাক্টিভিটি যদি কমে যায় তাহলে কি হবে? দেখা যাচ্ছে সোডিয়াম আর সেল থেকে বেরিয়ে আসতে পারবে না এবং সেলের বাইরে পটাশিয়াম থেকে যাবে। তার মানে সেলের বাইরে পটাশিয়াম একুমুলেট হতে থাকবে এবং সোডিয়ামের পরিমাণ কমতে থাকবে। তাহলে এই কন্ডিশনটার নাম কি? পটাশিয়াম বেড়ে গেলে তাকে বলা হয় হলো হাইপার ক্যালিমিয়া, আর সোডিয়াম কমে যাওয়াটাকে বলে হাইপোনেট্রিমিয়া। হাইপোনেট্রিমিয়া। তাহলে কোনো কারণে যদি সোডিয়াম পটাশিয়াম এটিপিএস পাম্পের অ্যাক্টিভিটি কমে যায় তাহলে হাইপারক্যালিমিয়া আর হাইপোনেট্রিমিয়া ডেভেলপ করবে। ঠিক আছে, এবং এই সিক্স সেল সিনড্রোমের কয়েকটা পটেনশিয়াল কজ হলো সেপসিস, হাইপোক্সিয়া, হাইপোভলিমিয়া আর ম্যালনারিশমেন্ট এক্সেট্রা। এখন আমরা আরেকটি বিষয় জানতে চাই যে এখানে যদি কোনো কারণে সোডিয়াম পটাশিয়াম এটিপিএস পাম্পের অ্যাক্টিভিটিটা কমে যায়, ঠিক আছে, সে যেটা করতেছিল যে 3টা সোডিয়ামকে সেলের বাইরে বের করে দিচ্ছিল এবং 2টা পটাশিয়ামকে সেলের ভিতরে এন্ট্রি দিচ্ছিল। কিন্তু যদি এই কোনো কারণে এই পাম্পটা যদি ব্লক হয়ে যেত, ঠিক আছে, ধরো কোনো একটা ড্রাগ যেমন ওবেইন, এটার কারণে যদি এটা ব্লক হয়ে যেত, তখন দেখা যাচ্ছে ইতপূর্বে যেটা দেখতেছিলাম যে প্রত্যেকবার সেল থেকে একটি করে ক্যাটায়ন লস হচ্ছিল, কিন্তু এখন কিন্তু একটি করে ক্যাটায়ন অ্যাকুমুলেট হচ্ছে, যার মানে এখানে যেহেতু সোডিয়াম একটা অসমোটিক্যালি অ্যাক্টিভ পার্টিকেল, তাহলে এখানে কিন্তু অসমোটিক্যালি অ্যাক্টিভ পার্টিকেলের সংখ্যা কন্টিনিউয়াস বেড়ে যাচ্ছে, যার কারণে সেলের ভিতরে দেখা যাচ্ছে অসমোটিক প্রেশারও বেড়ে যাবে। এবং অসমোটিক প্রেশার বেড়ে গেলে সেলের বাইরে থেকে ওয়াটার মলিকিউল কিন্তু সেলের ভিতরে এন্ট্রি নিবে এবং এক পর্যায়ে সেল সোয়েলিং হয়ে এক পর্যায়ে বার্স্ট হয়ে যেতে পারে সেল। ঠিক আছে, এক পর্যায়ে সেল বার্স্ট হয়ে যেতে পারে।
ঠিক আছে? যার কারণে আমরা দেখতে পাচ্ছি যে সেলের ভেতরের মানে একটা হোমোস্ট্যাসিস, ঠিক আছে? ওয়াটার ব্যালেন্সটা মেইনটেন্যান্সেও বা আল্টিমেটলি বলা যায় সেল ভলিউম মেইনটেন্যান্সে সোডিয়াম, পটাশিয়াম, এটিপিএস পাম্প কাজ করছে। এখন আমরা আলোচনা করতে চাই secondary active transport process. The movement of substances across the cell membrane against chemical or electrical gradient with the energy which is derived secondarily from concentration or electrical gradient produced by active transport process. তার মানে আমরা বুঝতে পারছি এখানে যে active transport process দ্বারা প্রডিউস করা কেমিক্যাল অর ইলেকট্রিক্যাল গ্রেডিয়েন্ট যেটা ইউজ করে এখানে সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট প্রসেসটা ফাংশন করছে, ঠিক আছে? তাহলে এটা আসলে বিষয়টা কিভাবে, এটা একটু আমরা একটু জেনে আসি। এখন আমরা যদি দেখি যে সোডিয়াম, পটাশিয়াম, এটিপিএস পাম্প যেটা করে সে কন্টিনিউয়াসলি 3টা সোডিয়াম সেলের বাইরের দিকে পাঠিয়ে দেয়, যার কারণে আলটিমেটলি সেলের বাইরের দিকে সোডিয়ামের কনসেন্ট্রেশন বেশি এবং সেলের ভেতরে সোডিয়ামের কনসেন্ট্রেশন কম হবে। তো যার কারণে সোডিয়াম কিন্তু চাইলে তার অ্যালং দ্য কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট সেলের ভেতরে এন্ট্রি করতে পারবে থ্রু এনি ক্যারিয়ার প্রোটিন। এখন এই সুবিধাটা নিয়ে যদি কোনো একটা মলিকুল যেমন গ্লুকোজ, যার সেলের বাইরের দিকে কনসেন্ট্রেশন কম কিন্তু সেলের ভেতরে অলরেডি কনসেন্ট্রেশন বেশি, তাহলে সে যদি তার কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টের এগেইনস্টে মুভ করতে চায় তার এনার্জির দরকার বা একটা ড্রাইভিং ফোর্সের দরকার, ঠিক আছে? তাহলে সে কি করবে, সোডিয়ামের যে ড্রাইভিং ফোর্স বা কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট এটাকে ইউজ করে সে সোডিয়ামের সাথে সেলের ভেতরে এন্ট্রি নিতে পারবে, ঠিক আছে? এটাকে বলা হয় সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট প্রসেস, যেখানে একটা সাবস্টেন্স তার কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টের এগেইনস্টে মুভমেন্ট করবে এবং এই মুভমেন্টের জন্য যে ড্রাইভিং ফোর্স বা এনার্জির সোর্স সেটা আসবে সোডিয়ামের কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট থেকে। এবং সোডিয়ামের যে কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট এটা কিন্তু তৈরি করে দিয়েছিল আবার একটা প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, নেমলি সোডিয়াম, পটাশিয়াম, এটিপিএস পাম্প। তাহলে আমরা যদি এখন ডেফিনিশনটা একটু আরেকবার দেখে আসি, তাহলে এখানে কি লেখা আছে, দ্য মুভমেন্ট অফ সাবস্টেন্স, এখানে ক্ষেত্রে হচ্ছে গ্লুকোজ অ্যাক্রস দ্য সেল মেমব্রেন এগেইনস্ট কেমিক্যাল অর ইলেকট্রিক্যাল গ্রেডিয়েন্ট, তার মানে গ্লুকোজ তার কেমিক্যাল গ্রেডিয়েন্টের এগেইনস্টে মুভ করবে, ঠিক আছে? তাহলে এই এনার্জিটা সে কোথায় পাবে, হুইচ ডিরাইভ সেকেন্ডারিলি ফ্রম, ঠিক আছে? তাহলে এটা ডিরাইভ করছে কোত্থেকে, ফ্রম প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট কি করেছিল, যে সে 3টা সোডিয়াম সেলের বাইরে বের করে দিয়েছিল, যার কারণে সেলের বাইরের দিকে সোডিয়ামের কনসেন্ট্রেশন বেশি এবং সেলের ভেতরের দিকে সোডিয়ামের কনসেন্ট্রেশন কম, এবং এই কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টটাকে ইউজ করে, এই ড্রাইভিং ফোর্সটাকে ইউজ করে বেসিক্যালি গ্লুকোজ সেলের ভেতরে এন্ট্রি নিয়েছে, ঠিক আছে? এটাই হলো সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। এখন সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট বেসিক্যালি 2 ধরনের, একটা হলো কো ট্রান্সপোর্ট আর একটা হচ্ছে কাউন্টার ট্রান্সপোর্ট। কো ট্রান্সপোর্ট হলো বেসিক্যালি এখানে হচ্ছে 2টা মলিকিউলের মুভমেন্ট হচ্ছে সেম ডাইরেকশনে হবে, আর কাউন্টার ট্রান্সপোর্ট বা এন্টিপোর্টের ক্ষেত্রে এটাকে বলা হয় আবার এন্টিপোর্ট। এন্টিপোর্টের ক্ষেত্রে হচ্ছে মুভমেন্টটা অপোজিট সাইডে হবে, ঠিক আছে? তো এদের এক্সাম্পল হলো সিম্পোর্টারের এক্সাম্পল হলো সোডিয়াম গ্লুকোজ কো ট্রান্সপোর্টার আর সিম্পোর্টার সোডিয়াম পটাশিয়াম 2 ক্লোরাইড সিম্পোর্টার, আর হচ্ছে এন্টিপোর্টারের এক্সাম্পল হলো সোডিয়াম হাইড্রোজেন এন্টিপোর্টার এন্ড সোডিয়াম ক্যালসিয়াম এক্সচেঞ্জার অর এন্টিপোর্ট। আমরা যাতে দেখি সিম্পোর্টার এন্ড এন্টিপোর্টার, সিম্পোর্টারের ক্ষেত্রে আমাদের ডাইরেকশনটা হবে হচ্ছে সেম সাইডে, ঠিক আছে? সেম ডাইরেকশন হবে, ঠিক আছে? তো এক্সাম্পল হচ্ছে সোডিয়াম গ্লুকোজ কো ট্রান্সপোর্টার। তো আমরা দেখতে পাচ্ছি সোডিয়ামের কনসেন্ট্রেশন সেলের বাইরে বেশি, ভেতরে কমে, এবং গ্লুকোজেরটা অপোজিট, এবং সোডিয়ামের কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টটাকে ইউজ করে গ্লুকোজ বেসিক্যালি সেলের ভেতরে এন্ট্রি নিচ্ছে। এখন এন্টিপোর্টারের ক্ষেত্রে ডাইরেকশনটা হবে হলো অপোজিট দিকে। এখানে সোডিয়ামের কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টকে ইউজ করে ক্যালসিয়াম তার কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টের এগেইনস্টে কিন্তু দেখো মুভমেন্ট করে, লো থেকে হাইয়ের দিকে মুভমেন্ট করতেছে। তাহলে আমরা সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্টের অ্যানিমেশনটা দেখে আসলাম। এখন আমরা প্রিভিয়াস ক্লাসে এবং এই ক্লাসে যতগুলো ট্রান্সপোর্ট প্রসেস সম্বন্ধে আলোচনা করেছি তাদের মধ্যে একটা কম্পেয়ার করব। তো আমরা যদি দেখি মুভমেন্ট, ঠিক আছে, প্রাইমারি অ্যাক্টিভ অ্যান্ড সেকেন্ডারি অ্যাক্টিভ, এই অ্যাক্টিভ ট্রান্সপোর্ট প্রসেসের ক্ষেত্রে মুভমেন্টটা কিন্তু অলওয়েজ এগেইনস্ট দ্য কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট হয়, ঠিক আছে? তাহলে এখানে হবে হচ্ছে এগেইনস্ট কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট। তো এটাও হচ্ছে সেম। কিন্তু ডিফিউশনের ক্ষেত্রে যদি আমরা বলি, ডিফিউশনের ক্ষেত্রে কিন্তু অ্যালং দ্য কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট, তার মানে কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টের দিকে, হায়ার জোন থেকে লোয়ার জোনের দিকে হয়, তার মানে এটা হচ্ছে অ্যালং দ্য কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট। আর যদি এনার্জির কথা বলে, যেহেতু এটা এগেইনস্ট দ্য কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট, এখানে অবশ্যই অবশ্যই এনার্জির দরকার পড়বে, আর যেহেতু এটা হচ্ছে একটা প্যাসিভ প্রসেস এখানে এনার্জির কোনো প্রয়োজন নেই।
আর এখানে প্রত্যেকটাতে ইউজুয়ালি মেমব্রেন প্রয়োজন, কিন্তু সিম্পল ডিফিউশনের ক্ষেত্রে মেমব্রেন প্রয়োজন নাও হতে পারে। আর ক্যারিয়ার প্রোটিন এখানে অ্যাক্টিভ ট্রান্সপোর্টে ক্যারিয়ার দরকার, শুধুমাত্র ফ্যাসিলিটেটেড ডিফিউশনে ক্যারিয়ার দরকার, সিম্পল ডিফিউশনে দরকার নাই। কারণ কি? কারণ হচ্ছে এখানে লিপিড সলিউবল সাবস্টেন্সের মুভমেন্ট হয়, যার কারণে কোনো ক্যারিয়ারের দরকার পড়ে না। এরপর হচ্ছে ডাইরেকশন অফ মুভমেন্ট। ইউজুয়ালি প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্টটা ইউনি ডাইরেকশনাল হয়, আর বাকিগুলো চাইলে ইউনি এবং বাই ডাইরেকশনাল হতে পারে, ইউজুয়ালি বাই ডাইরেকশনাল হয়। ঠিক আছে? আর যদি রোল অফ ইলেকট্রোকেমিক্যাল গ্রেডিয়েন্টের কথা বলি, এখন দেখো আমরা অ্যাক্টিভ ট্রান্সপোর্ট প্রসেসে কিন্তু কেমিক্যাল গ্রেডিয়েন্টের এগেইনস্টে কাজ করছি। ঠিক আছে? তার মানে এখানে আসলে কেমিক্যাল গ্রেডিয়েন্টটা খুব বেশি সিগনিফিকেন্ট না। ঠিক আছে? কারণ এখানে কেমিক্যাল গ্রেডিয়েন্টটা কিন্তু কোনো ড্রাইভিং ফোর্স হিসেবে কাজ করতেছে না, এখানে আমরা এটিপি ইউজ করেই মূলত সাবস্টেন্সের ট্রান্সপোর্টেশনটা করতে, যার কারণে এখানে এইটার কোনো ইলেকট্রোকেমিক্যাল গ্রেডিয়েন্টের উপর ডিপেন্ডেন্ট না। তার মানে এরা ডিপেন্ডেন্ট না, কিন্তু ডিফিউশন প্রসেস যেহেতু অ্যালং দ্য কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট বা ইলেকট্রোকেমিক্যাল গ্রেডিয়েন্টটাই এখানে ড্রাইভিং ফোর্স হিসেবে কাজ করে, যার কারণে এখানে ইলেকট্রোকেমিক্যাল গ্রেডিয়েন্টটা ইম্পর্টেন্ট। এটা আমরা ফিক্স ল অফ ডিফিউশন দেখে আসছি, যে ডিফিউশন রেট ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট। ঠিক আছে?